নমস্কার। ডিডি ত্রিপুরার দিনগুলি শীর্ষক অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এমন মানুষদের সঙ্গে কথা বলি, এমন শিল্পীদের সঙ্গে কথা বলি যারা জীবনের বেশ কয়েকটি পর্যায়ে কাটিয়ে এসেছেন। তাদের মনের মণিকোঠায় সজ্জিত আছে সেই সমস্ত দিনগুলো। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো তিনি 60 বছরেরও বেশি সময় ধরে গান বাজনার সঙ্গে যুক্ত। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি গান গেয়েছেন, জনপ্রিয়তা অর্জন করেছেন। স্বর্ণযুগের যে কোনো শিল্পীর গান তার কণ্ঠে অবলীলায় সুরমাধুর্যে সুমধুর হয়ে উঠত, এখনও ওঠে। আমরা আজকে তার সঙ্গে আলাপচারিতায় থাকব। তিনি আমাদের সকলের প্রণম্য শ্রী পান্না দত্ত মহাশয়। নমস্কার, আমি পান্না দত্ত। ডিডি ত্রিপুরাকে আমি প্রথমেই খুব ওদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বাড়ি এসছে আমার ইন্টারভিউ নিতে, তা আমি ওনাদের প্রশ্নের উত্তর যা পারি, যা জানি আমার অভিজ্ঞতা থেকে বলবো। আপনাকে প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবেন বলে সম্মতি জানিয়েছেন। দর্শক শ্রোতারাও নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছে আপনার গান শোনার জন্য। ঠিক আছে, তুমি যখন বলেছো একটা গান দিয়েই শুরু করি, গান আমাদের যখন করেছে এতদিন। তবে বয়স তো হয়েছে অনেক, এখন তো আর গলা আগের মতো ঠিক সহযোগিতা করে না, তবু চেষ্টা করছি, যা পারি তোমাদের শোনাবো। আপনি বয়স বললেন বটে, কিন্তু এই বয়সে আপনাকে কিন্তু অভিজ্ঞতার পরতে পরতে সমৃদ্ধ করেছে। সে তো নিশ্চয়ই, এর মধ্যে তো কোনো বিতর্ক থাকতেই পারে না। সমৃদ্ধ করে, কিন্তু শারীরিক ব্যাপারটাতে একটু তো কিছু ডিস্টারবেন্স বা ততটা সাপোর্ট তো শরীর করবেই না, সেটাও স্বাভাবিক। জ্ঞান বাড়ে, সেটা বাড়ে। কি শোনাবেন প্রথমে? গান আমি ভেবে রেখেছিলাম তোমরা ওই গানটাই করব, রবীন্দ্রনাথ ঠাকুরের শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। এখনকার সময়ে শরৎ চলছে, তোমরাও এসছো অতিথি হয়ে। আমি একটু একটু করে একটু করি, নাহলে সময় গানও তো করবো বা কথাও বলতে সময় যাবে, তো করি। হ্যাঁ, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা। বেজে উঠুক আগে তোমার বিনার তারে তারে। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে।
কবে থেকে বা কোন বয়সে করেছিলেন? গান বাজনা শুরু বলতে এমনিতে তো ছোটবেলায় প্রাইমারি স্কুলে সেই সাহিত্য সভায় গান টান করা এমনি এমনি খেয়াল খুশিতে, তো তখন দেখতাম সবাই খুব আমার গান শুনে বাহবা দিত, স্যাররা আদরও করতো। তারপর যখন স্কুলে বড় স্কুলে গেলাম, ক্লাস 11-এ উঠলাম, তখন পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার পরে একটু ফ্রি, তখন ভাবতে লাগলাম যে না, একটু গান বাজনা শেখা দরকার। এই মধ্যেও গান টান করেছি স্কুলে, পরে ক্লাসে। গানের প্রতি একটা আকর্ষণ আমার ছিলই ভেতরে ভেতরে। তো তখন আমি আমাদের এখানে কর্নেল বাড়ির ত্রিপুরেশ দেববর্মন বলে একজন উস্তাদ বারিন দেববর্মনের প্রিয় ছাত্র, ওনার কাছে আমার হাতে খড়ি। তারপর ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখি। তারপর আমি রঞ্জিত ঘোষের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখি। তখন শিখতে শিখতে আমার ইচ্ছে হয়েছিল যে রবীন্দ্রনাথের গান একটু শেখার বা চর্চা করার একটু ইচ্ছা জেগেছিল মনে মনে, একটু এর প্রতি আকর্ষণও ছিল রবীন্দ্রসঙ্গীতের প্রতি। তারপর আমি ভর্তি হলাম রবীন্দ্র পরিষদের গিয়ে আমি পেয়েছি খুব বিখ্যাত লোক অমিয় মুকুলদেরকে পেয়েছি, সত্য ভট্টাচার্যকে পেয়েছি। ওনাদের কাছ থেকে যতটুকু পারি নিয়েছি, সৌভাগ্য আমার ওনাদের যে পেয়েছি। ওনারাও আজ নেই। তারপর শান্তিনিকেতন থেকে এলেন নরেন্দ্র চন্দ্র দেববর্মন, নরেন ঠাকুর বলে ওনাকে বলা হতো। উনি শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয় যে ছিল ওখানেই কিন্তু উনি পড়াশোনা শুরু করেছিলেন। তো একদম খুব শৌখিন লোক, চলাফেরার মধ্যে একদম শান্তিনিকেতনই ভাবি, যাকে আমরা বলে থাকি। তো যাই হোক, ওনার কাছে আমি গান শিখতে শুরু করি। উনি বিশেষ শেখাতেন না, কয়েকজনকে মাত্র। ওই আমার রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা এই ওনাদের কাছে। তারপর আমি তো অন্যান্য গান যা করেছি সেটা আমার নিজের চেষ্টাই, কোনো গুরুর কাছে শিখেছি যে শিক্ষাটা, সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা। আর আধুনিক গান বা নজরুল গীতি গান শেখানোর মতো এরকম শিক্ষক তখন তো ছিলই না, এখনও বোধহয় তেমন নেই। তার মানে আপনি যে শিক্ষাটা অর্জন করেছেন আপনার গুরুদের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষার মাধ্যমে, সেইটিকে আপনি অ্যাপ্লাই করেছেন বলা যায় আধুনিক গানের চর্চা। নিশ্চয়ই তুমি ঠিক একদম ঠিক জায়গায় ধরেছ। কারণ উচ্চাঙ্গ সঙ্গীতটা না শিখলে বা রবীন্দ্রসঙ্গীতটা না শিখলে, এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় কথা, এগুলো বলার সময় হবে না। এটা কিন্তু আধুনিকের গান বলো, যে কোনো গানই বলো, তার সঙ্গে খুবই ওটা খুবই দরকার। তার গান তো আধুনিকতম। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে, আর রবীন্দ্রসঙ্গীত ইটসেলফ ইজ আধুনিক গান, প্রচন্ড আধুনিকতম। তো সুতরাং এইসব নিয়ে আমাকে স্যারের সঙ্গে যে নরেন ঠাকুরের কথা বললাম, উনি অনেক কিছু আমাকে বুঝিয়েছেন, শুনে যা রাখতে পেরেছি মনে। সত্যিই তো আধুনিক, এত আধুনিক। আর কি আধুনিকের ডেফিনেশন বলা, আধুনিক গানের ডেফিনেশন খুব কঠিন। এটা এখনো আমি শুধু সেগমেন্টটা আলাদা করার জন্য একটা নাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে আধুনিক রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি যাই বলো, এগুলোকে ডিফারেন্সিয়েট করা একটু মুশকিল। এনিওয়ে, ক্লাসিক্যালটা ছাড়া উচ্চাঙ্গ সঙ্গীতটাই ডিফারেন্ট। আর আপনার অনুষ্ঠান করা বা মঞ্চে অনুষ্ঠান করার শুরুটা, প্রথম অনুষ্ঠানের কথা কি মনে আছে? আচ্ছা, ঠিক আছে। প্রথম অনুষ্ঠান করি আমি যখন আমার কলেজ শেষ হয়নি। আমি 65 থেকে মঞ্চে দাপিয়ে বেরিয়েছি ঠিকই, কিন্তু এর আগেও আমি মঞ্চে গান করেছি। তখন ওই কলেজ মেট যারা ওদের ক্লাবে টাবে এমনিতে বলে, তুমি তো ভালো করো, আমাদের ক্লাবে তুমি একটা গান করবে। ওইভাবে অনুরোধ পেয়ে বা ওদের ডাকে গিয়ে দু একটা গান করে টোরে মানুষের মনে হয়তো লেগেছে। তারপর
আস্তে আস্তে যা হয় আর কি, মার্কেটিং হয়ে গেল। একটি ঘটনার কথা দেখুন তো মনে করতে পারেন কিনা, কোনো একটা সঙ্গীত প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় হয়েছিলেন, সেখানে প্রথম হয়েছিলেন রাজ্যে। এখানে বলি সারস্বত সম্মেলন হয়েছিল, আমি আবার এই যে কম্পিটিশনগুলোতে যাওয়ার খুব একটা আমার ইচ্ছে কোনো সময় তেমন ছিল না, তবুও যেহেতু তখন কলেজে পড়ি, সমস্ত কলেজ মিলিয়ে, কলেজ স্কুল মিলিয়ে সব মিলিয়ে তখন এমনি কলেজে কন্ডাক্ট করতো সারস্বত সম্মেলন, যেটি সরস্বতী পুজোর পরে পরটাতে একটা কম্পিটিশন করতো। সেখানে আমি গান করি, আমার কম্পিটিটর অনেকেই ছিল, এর মধ্যে ছিল অরুন্ধতী হোম চৌধুরী। তো অরুন্ধতী হোম চৌধুরী খুব স্বাভাবিকভাবেই প্রথম হয়, আমি দ্বিতীয় হই। তারপর থেকে একটা মনের মধ্যে সেটা একটা কাজ করেছে আমাকে, যে অরুন্ধতী তো তখনই খুব ভালো গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত, ছোট্টবেলা থেকেও মানে গান গাওয়া শুরু করা থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। যাই হোক, ও ছিল যেখানে যেই কম্পিটিশনে, সেখানে গিয়ে আমি, আর সমস্ত ত্রিপুরার সমস্ত স্কুল কলেজ থেকে এসছে, তো সেখানে যখন দ্বিতীয় স্থান পেয়েছিলাম, তখন মনে হলো এবার করা যেতে পারে, বোধহয় চেষ্টা করা উচিত। তারপর থেকে আমার উৎসাহটা বেড়ে গেল আর কি। তখন ভাবলাম যে না, মঞ্চেও গান টান করলে বোধহয়। তার মানে বলছেন যে এই সমস্ত প্রতিযোগিতার বিশেষ গুরুত্ব আছে বলছেন? হ্যাঁ, গুরুত্ব আছে বলতে একটা সময় ছিল, এখন কিন্তু এত কম্পিটিশন, এত কম্পিটিটর, তার মধ্যে অনেক রকম ব্যাপার নিয়ে অনেক রকম কথাবার্তা শোনা যায়। কারণ আমি বহু জায়গায় বিচারক হিসেবে গেছি এক সময়, এখন আর যাই না একদমই। বিশ্বাস করবে না, হাসির ব্যাপার তোমাকে বলি, শারদ সম্মেলনের আগে যখন, বিশেষ করে পুজোর পরে এটার বেশি কম্পিটিশন, বা শীতকালে এগুলো কম্পিটিশনগুলো হয় বেশি, ছুটি টুটির সময়। যাই হোক, তখন আমাকে সাধারণ চেনা এক মহিলা, ওনার বাচ্চা মেয়ে কম্পিটিশনে গায়, প্রায় সময়ই গায়ের নেশার মতো যেখানে হোক ওখানেই যাচ্ছে, যেখানে হোক ওখানেই যাচ্ছে, একই কম্পিটিটর, ও ফার্স্ট হবে জানা কথা, ও ফার্স্ট হয়ে আসছে, এই তো ব্যাপারটা। তখন আমাকে, বিশ্বাস করবে না তুমি, হাসির ব্যাপার, আজকে প্রথম বললাম, আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, কাগজেও দিয়েছি, টিভিতেও দিয়েছি, যাই হোক, তবু বলছি এই কথা আমি বলিনি। আমাকে হঠাৎ পুজোর কয়েকদিন আগে পাঞ্জাবি নিয়ে এই ভদ্রমহিলা উপস্থিত, এসে আমাকে বলছে, এটা তো আপনার বাড়ি বান্না দত্ত। আমি হ্যাঁ, আমি এসছি, আমি তো চিনলাম না। তখন বলল যে আমি ওই যে কম্পিটিশনে গান টান করে, মেয়েটার নাম বললো, 7-6-7 পড়ে এরকম, ওই যে গান টান করে অনেকখানে, আপনি ওকে তো প্রাইজ টাইজ পায়। হ্যাঁ, মনে পড়ছে না, অনেক জায়গায় তো অনেক জায়গায় যাই, কোনা মনে রাখবেন, মানে নামটা একটু মনে রাখবেন, আবার বললো নামটা। আমি ঠিক আছে মনে থাকবে, ভালো গান করলে তো ভালো, না প্রাইজ টাইজ পায়, ঠিক আছে। তারপর হঠাৎ ব্যাগ থেকে, ওনার ব্যাগ থেকে একটা পাঞ্জাবি আমাকে দিল, দিয়ে বলছে, আমি এটা কি? বলে, এটা পাঞ্জাবি, পুজোর সময় আপনি কষ্ট করে যদি একদিন পরেন খুশি হব। আমি আরে কী করছেন আপনি আমাকে পাঞ্জাবি? না, এমনি দিলাম, ইচ্ছে হলো আর কি, আপনাকে ভাল লাগে খুব, দিলাম। আর গান বাজনা, আপনারা তো উস্তাদ লোক, আমার মেয়ে ছোট গান বাজনা শুরু করেছে মাত্র, আশীর্বাদ করবেন। আমি সে আশীর্বাদ নিশ্চয়ই করবো, কিন্তু আপনি এটা কি দরকার ছিল, এটা ঠিক না। না দিলাম আর কি। আর নেক্সটে বুঝলেন দাদা, ওই তারিখে, আগামী তারিখ বললো, দশমী ঘাটের কথা বলছিল, দশমী ঘাটে মনে আছে, আমি ডেটটা মনে নেই, দশমী ঘাটে ওদের একটা এরকম কম্পিটিশান আছে, ও যাবে, ও তো যায় জানেন তো। আমি হ্যাঁ যায় তো, মনে করতে পারছি না, সবাই যায়, সবাই সব জায়গায় যায়, সবাই সব জায়গায় দল বেঁধে যায়, দল বেঁধে ফেরে। যাই হোক, তো আমি আচ্ছা যাওয়ার সময় বলবো একটু দেখবেন। হ্যাঁ, তখন লজ্জা একটু আস্তে আস্তে ভাঙলো আর কি ওনার, একটু দেখবেন মেয়েটাকে।
আচ্ছা ঠিক, কি দেখবো? দেখবো গান শুনবো নিশ্চয়ই। ঠিক আছে ঠিক আছে। তা আমি তো যা বোঝার বুঝে গেছি। আচ্ছা দাদা তাহলে যাই। তাই নেক্সট তারিখটাতে বললো যে আমি যাবো, গিয়ে দরকার দেখা করবো। আমি কিন্তু, আপনি কিন্তু কাইন্ডলি ওখানে গিয়ে আমার সঙ্গে দেখা করবেন না, আমি যেহেতু জাজ হিসেবে যাবো, এটা খারাপ দেখাবে। আমি তো যাই হোক, আশা করি আপনি ভুলবেন না। না আমি না না নিশ্চয়ই বলবো না, আপনি এসছেন আমার বাড়ি, বই এসছেন, কি করে বলবো। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে অবস্থা। এইগুলো অবস্থাটা কিন্তু তাই। বাড়িতে আমার খুব কাছের বাড়ি, কাছের আত্মীয়র মতোই, সারা আলমারি ভর্তি প্রাইস 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 প্রাইস, কিন্তু এখন একটা গানও শেখাইতে পারে না। প্রাইজ মানে কি হতো, ওই এই 10টা এই গ্রুপে এই 10টা মেয়েই যাচ্ছে বা 20টা মেয়ে যাচ্ছে, এর মধ্যে এদের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। তো আজকে কসমোপলিটন ক্লাবে একটা প্রাইজ, কালকে দশমীঘাটে একটা প্রাইজ, পরশু দিন হতেই থাকে। তখন মানে আপনি বলতে চাইছেন যে প্রতিযোগিতাটাই মুখ্য হয়ে যাচ্ছে শেখাচ্ছে সেটা। আর তখন যেটা উৎসাহ শিল্পী বোধ করতো একটা প্রাইজ টেস্ট পেলে, এখন হয়ে যাচ্ছে সেই উৎসাহ বোধ করে গার্জিয়ানরা। ওদের মধ্যে প্রাইজ পেয়েছে, শুধু বলে আমার মেয়ে এবারও এতটা প্রাইজ পেয়েছে। পুজোর পরে যে ফাংশনগুলো, তা 5টা পেয়েছে, 10টা পেয়েছে। আপনাদের সময় চিত্রটা অন্যরকম ছিল। আমাদের সময় এগুলো হতোই না তেমন। এটা যে বললাম, এটা তো আনুষ্ঠানিক মানে প্রাতিষ্ঠানিকভাবে এরকম করেছে একটা কলেজ। আর এমনিতে পাড়ায় পাড়ায় তেমন হতো না। হতো যেটা পাড়ায় সম্মেলন হতো, বা ইয়ের পরে ছোট নিয়ে একটা গান বাজনা হতো, নাটক হতো। আমাদের বারো আমরাও করতাম বাচ্চাদের নিয়ে, কম্পিটিশনের ব্যাপার না। আর করলেও পাড়ার মধ্যে মজা করে আর কি, নিজেদের, হ্যাঁ, পাড়ার ছেলে মেয়েদের মধ্যে। কিন্তু সেই সময়ও আপনি কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে গিয়ে গান শুনিয়েছেন মানুষকে। হ্যাঁ, এটা কিন্তু আমার করেছি, কারণ খুব বাজে বাজে জায়গায়ও গেছি, কারণ আমার মাই ছিল আমার গানের মূল প্রেরণা। আর মা বলতেন, যখন আমার একটু নামটাম হয়ে গেল, সবাই ডাকছে ভীষণ ব্যস্ত শিল্পী, তো খুব খারাপ খারাপ জায়গা আমাকে যেতে হয়েছে। না গেলে প্রত্যন্ত একটু না, প্রত্যন্ত বলতে হতো ছামনু ছয়লেংটা, তখনকার সময়ের। এখনই অনেকে যেতে চাইবে না। তারপরে এইসব টেলেশ্বর ধর্মর, এগুলো তো বাদই দাও, আশেপাশের কথা এগুলো তো বাদ। আমি এইগুলো কথা, সালেমা, কমলপুর, তারপরে ওদিকে সাউথেও অনেক টিসমুখের নাম তুমিও চিনবেও না, অনেক জায়গা, এসব জায়গায় কিন্তু গেছি আমি। না করিনি একটাই কারণ, আমি না করতে পারতাম, তখন আমার বেশ আমার নাম ডাকটা একটু বেশি ছিল, তো গুণের তুলনায় নাম ডাকটা আমার একটু বেশি, প্রাপ্তিটা আমার বেশি হয়েছে। সত্যি 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 আমি ইতিহাসকে বলছি, আমি যথেষ্ট পেয়েছি। তারপর মা বলতেন যে কাউকে না করবি না পারতে। একটা ঘটনা বলি, যে আমি ছাত্রসংঘ এর কাছেই, ছাত্রসংঘের একটা অনুষ্ঠানে, মনে পড়ছে এগুলো দু একটা বিশেষ বলে দিচ্ছি কথা প্রসঙ্গে, সেখানে আমাকে নিমন্ত্রণ করা যখন হয়েছিল, তখন আমি বলেছিলাম এদিন পারবো না, আমার শরীরটা ভালো না। ওরা কিছুতেই মানে না। তারপর অনেক কষ্ট করে আমি ওদের মানিয়েছিলাম যে এইবার দমন্ত যাবে। আমরা খুব ভালো আর্টিস্ট, মারা গেছে কিছুদিন আগে। যারা আছে ওদের দিয়ে আরও তো ছিল, শুধু আমি তো শুধু না, আরও তো শিল্পীরা ছিল আমার সঙ্গের, ওদের দিয়ে সেরে চালিয়ে যাও। কারণ কোনো ভালো বড় প্রোগ্রাম আমাকে ছাড়া তখনকার সময়ে সত্যি কথা হতোই না। আমার জন্য ডেট চেঞ্জ করতো, এরকম বহু হয়েছে। যাই হোক, মানুষ তখন রাত্রিবেলা ওই ফাংশনে আমি যাইনি, ওরা মেনে নিয়েছে। তারপরে আমি বললো, দাদা এবার পেলাম না, খুব দুঃখ ইত্যাদি। তারপরে রাত্র 12টা 12:30টার সময় আমি খেয়ে ঘুমিয়ে রয়েছি ঘাটে, তখন গাড়ি এসে দরজা করে, যখন এই গেটটা ছিল না, ওই সামনের যে গেটটা ছিল না, স্ট্রেট চলে এসছে।
সাধারণ একটা এমনি গেট ছিল, তালা ফালাও কিছু নাই। তো এসে ইয়ে করছে, নক করছে দরজায়, তো সবাই উঠেছে, 12:30 হবে। তা উঠছে, আমি তো ঘুমিয়ে, মা ওরা উঠলো, উঠে উঠে তখন মা ছিলেন, মাকে আমি হারিয়েছি একটু ইয়েতেই। তো মা উঠে বললো কী ব্যাপার হয়, কয় না মাসিমা আমরা এসছি ছাত্রসংঘ থেকে, কনে তুমি দাদা যাওয়ার কথা। আরে দাদা তো যাবে না বলেছিল, কিন্তু শ্রোতা দর্শকরা ভীষণ গণ্ডগোল করছে, আপনারা বলেছিলেন পান্নাও তো আসবে, প্রথম দিকেও তো বলো আমি করে তো পাড়ার মধ্যে রটে যায় তো কে কে আসছে, তখন এগুলোর প্রতি আকর্ষণ ছিল, এখন আর তোরা থাকে না। তো মানুষও খোঁজ রাখতো, ফ্যামিলি নিয়ে যেত, সবাই বড় ছোট সবাই মিলে আজকে একটা অনুষ্ঠান আমাদের পাড়াতে বলে, সবাই আমাদের মা, আমার মাকেও দেখেছি এই পাড়াতে কাছাকাছি অনুষ্ঠান হলে সকাল সকাল তাড়াতাড়ি কাজটা সেরে বিকেলবেলা, আমার খুব গান বাজনা ভালোবাসতো, নিজেও গান টান করতে পারতো। তো যাই হোক, তো ওই মা তখন আমাকে বললো, আমাকে ডাকলো, তো ওরা বললো যে দর্শক শ্রোতারা খুব হইচই করছে, আমাদের খুব বাজে অবস্থা, প্লিজ মাসিমা ওনাকে একটু ডেকে দিন না, গিয়ে একটা গান অন্তত যদি গিয়ে আসে। মা এসে আমার ঘরে আমাকে ধাক্কা দিয়ে বলছে ওঠ ওঠ, কী ব্যাপার কী ব্যাপার, আমি তো চমকে উঠেছি, এই ব্যাপার ওরা এসছে। আমি এখন গিয়ে কী করবো, আমি এখন আর যাবো না। না না, তোকে যেতেই হবে, তুই যাবি, ওরা এভাবে এসছে রাত্র 12:30টার সময়, কার কাছে যায় রে, তোর এইটুকু গুণের জন্য ওরা এসছে, তুই এক্ষণ যা, রেডি হ। সত্যি সত্যি আমি রেডি হয়ে সেই রাতে গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে হই হই এসে গেছে, পান্না দত্ত এসছে, পান্না দত্ত এসছে। আপনার এই ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে, আর একটা আপনার আত্মতৃপ্তির 100 বিরাট প্রাপ্তি বলেন, বিরাট প্রাপ্তি। আমি স্মরণীয় কথাগুলি কিছু বলেই নি, তারপর সময় নষ্ট করবো না। এই গোপাল চক্রবর্তী নামে একজন, আসলে পুরস্কারের চেয়ে বোধহয় জনগণ এটাই পুরস্কার, পুরস্কার কিন্তু ওই যে আমি তখন একটা গান নিয়েতে করেছিলাম, ও গো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন, ও গো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন, কেন একলা বসে হিসেব কোষে নিজের আজ কাঁদাই অকারণ, ও গো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন। এর জন্য আমি এই গানটা অনেক পুরনো, মাঝে মাঝে গুনগুন করি। তো ওই বলছে একটা ঘটনা, তখন ওদের ইয়েতে ওই ফাংশনটা হয়েছিল রানীর বাজার থানায়। আচ্ছা, তখন সেখানে পুজোর পরে প্রোগ্রাম, আরে সরি শ্যামা পূজার পরে, কালী পুজোর পরে। কালী পুজোর পরে সাধারণত কি হয়, তোমার ইয়ে হয়, সমাজসঙ্গীত থাকতো, ভক্তিমূলক গান, তারপরে অন্যান্য গান থাকে। তো ভক্তিমূলক গানের জন্য তখন গোপাল চক্রবর্তী, অনেকেই চেনে, উনিও অল্প বয়সে মারা গেছে, আমার বন্ধু মানুষ। ও খুব ভালো গলা, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই, মানে অনেক উঁচু দরের শিল্পী, গান করে নজরুল গীতি মূলত, আর রাগ প্রধান, শ্যামাসঙ্গীত, ভক্তিগীতির তো মাস্টার, মানে ওকে নিয়ে কোনো কিছু বলার নেই, এরকম আর্টিস্ট আমাদের বয়সের। তো ওকে নিয়ে নিয়ে গেছি আমরা আমাদের সময় একসঙ্গে গান টান করতাম, তো ও ভক্তিগীতিগুলো করবে বেশি, তারপর আমরা তো ভক্তিগীতিটা একটু কম টম জানি, তো অন্য গানগুলি আমরা করব। তো ঝর্ণাদি ওদের ছিল,
জনদেব যতটুকু মনে পড়ছে আমার, সবার কথা মনে পড়ছে না, তখন ও যখন গান করছে ও তো যথারীতি একটু বেসড শ্যামা সঙ্গীত ভক্তিগীতি করছে, অনুষ্ঠানটাই তো এটা আসলে শ্যামা পূজার পরে। তো সবাই শুনছে, হঠাৎ হচ্ছে আপনি বন্ধ করুন আর 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 শুনবো না, আমরা পান্না দত্তকে চাই। সত্যি আজকে বলছি, আমি শেষ বয়সে বলে দিয়ে বলতে লজ্জাও লাগে, 77-78 বছর বয়স হয়ে গেছে, তো তো বলছে যে পান্না দত্তকে চাই, আমরা এই গান শুনবো না, হইচই এই করছে। ও ব্যস্ত হয়ে গেছে বসে, বড় ফিগার দেখতে দেখতে, এই উঠতেও পারছে না, মানে গাইতেও পারছে না, একটা অবস্থা যা হয় হতে পারে আর কি। বুঝতে পারছে তো ব্যাপারটা কিরকম করতে পারে, স্টেজে বসে তোমাকে এভাবে অপমান করা। তো এদিকে তখন দৌড়ে উঠছে কর্মকর্তারা, উঠে বলছে আপনার একটু শান্ত, না না কিছু হবে না, আমরা পান্না দত্তকে চাই। এটা বিশৃঙ্খলা, কেউ কিছু বলছে না, পেছনে আমরা ভেতরে যা বসে আছে শিল্পীরা চুপচাপ, কি করবে এরকম ভাব, সবাই কিংকর্তব্য বিমূঢ়। আমি হঠাৎ আমার একটা আবার আছে, হঠাৎ এগুলো দেখলে ঠিক প্রতিবাদী না হই, অন্তত একটু মুখ খোলা দরকার। আমি তখন স্ট্রেইট কাউকে কিচ্ছু না বলে স্টেজে উঠে গেছি। উঠে যাওয়ার পর সংসার বলছে, এই তো পান্না দত্ত এসছে। আমি আসিনি। আপনারা জানেন কোন শিল্পীটাকে অপমান করে নামিয়ে দিচ্ছেন? ওর কত বড় আর্টিস্ট, কত বড় শিল্পী আপনারা বোধহয় জানেন না। আমরা নিশ্চয়ই আসবো, কিন্তু যখন যে গান করতে আসে একটা স্টেজে, আপনাদের জন্য আসে, যথাসাধ্য চেষ্টা করে গান ঠিক করে এবং আপনাদের ভালো যাতে লাগে সেই চেষ্টা করেই কিন্তু আমরা সবাই আসি। তোকে গান শেষ হওয়ার পর আপনি কর্মকর্তাদের গিয়ে বলুন, এখানে হইচই করে বিশৃঙ্খলা করে পান্না দত্ত চাই। আমি একটা কথা বলছি, আপনারা ওর গান পুরোটা শুনবেন, যা শোনার ও যে গয়টা ভালো লাগে, কম করেই না হয় গাইবে, শুনবেন। যদি শোনেন শান্তভাবে, তাহলে আমি আজকে এখানে গান করব, তাহলে আমি করবো না। একদম চুপ, সব নেমে গেছি, ও গান করলো। আর আমাকে তো সবসময় একটু শেষ দিয়ে দেওয়ার একটু থাকতো। আপনার কাছ থেকে দর্শক শ্রোতারা কি ধরনের গান শুনতে চাইতেন তখন? দর্শক শ্রোতারা আসলে আমার তো আধুনিক গানের শিল্পী, আমি আধুনিক গানই তো তখন মঞ্চে আধুনিক গানই হতো। তো এখন কিন্তু আমরাও তেমন একটা শুনবো, ছোট করে। ঠিক আছে। আমি আমার গলায় শ্যামল মিত্রের গান তখন কিন্তু মান্না দে সেই 60-এর দশকে বা 70-এর দশকেও বাংলা গানে কিন্তু মান্না দে ততটা জনপ্রিয় বা ততটা রেকর্ড বেরোয়নি। আচ্ছা, কম। মান্না দে কিন্তু একটু অনেক পরে জনপ্রিয় হয়েছে বাংলায়, হিন্দিতে হয়েছে আগে। তখন এমন তো শ্যামল মিত্র ওনারাই ছিলেন মুখ্য। আর তখন তো একটা চল ছিল যে পুজোর বই বেরোতো, সেখানে সেই বইটা আমরা কিনতাম। সেখানে অনেক মাধুরী চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে বিভিন্ন শিল্পীরা করতো, আমি সেটা বলছি না। খুব জনপ্রিয়, যেখানে সবখানে মাইকে মাইকে বাজে, এই ধরনের জনপ্রিয়তা যাকে বলে, সেই ধরনের জনপ্রিয় বা সিনেমার গান মূলত এই দুজনেই তখন মানে বাজার ছিল, খুব জনপ্রিয় ছিল। অন্যরা করতো, নিশ্চয়ই করতো, অনেক আছে, নির্মলা মিশ্র, মাধুরী চট্টোপাধ্যায়, এসব, তারপর অরুণ দত্ত, তুমি নাম চিনবে না, অখিল বন্ধু ঘোষ, অপরেশ লাহিড়ী, বাপি লাহিড়ীর বাবা। তো ওনারা ছিলেন অনেক, সবাই তখন পুজোর একটা বই বেরোতো শারদর্ঘ্য বলে, আমরা কিনে আনতাম। ওখানে গানের কথা, সুর এগুলো থাকতো, ছবি থাকতো। এটা ছবির একটা গান, অন্তরাল ছবির গান। তুমি কি এমনি করে
থাকবে দূরে, তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে, তুমি কি এমনি করে থাকবে দূরে। রয়েছি একা একা কবে যে পাবো দেখা, রয়েছি একা একা কবে যে পাবো দেখা, যে ফাগুন যায় চলে সে আসে না ঘুরে, তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে, তুমি কি এমনি করে থাকবে দূরে। আপনি তো পেশাগত সূত্রে ব্যাংক কর্মী, বিভিন্ন জায়গায় আপনার পোস্টিং ছিল, তো ব্যাংকে কাজ করা মানে ভীষণ চাপের ব্যাপার, তখনও এখন যেমন আছে তখনও ছিল। তো আপনি গান বাজনাটাকে সেই কাজের সঙ্গে কি করে ম্যানেজ করেছেন? একটু সময় লেগেছে, আমি বলছি। প্রথম গিয়ে খুব হতাশ হয়েছিলাম। প্রথম আমি তখন সালেমাতে পোস্টিং হয়েছিল আমার। আমাকে একটু ট্রান্সফারটা অনেক দেরিতেই করেছে বিভিন্ন কারণে, ব্যাংক থেকে আগরতলায় রাখা হয়েছিল এইটা বিষয়। যাই হোক, তো আমি যখন সালেমাতে গেলাম তখন দেখলাম যে গান বাজনা করা বড় মুশকিল, কি একটু পরিবেশই না। তখন এক পাশের বাড়ি এক কোয়ার্টারে এক ভদ্রলোক মাস্টারমশাই, ওনার মিসেস এবং মেয়ে ছোটই, ওনার সঙ্গে খুব বন্ধুত্ব হলো আমার। ওরা গান বাজনা খুব ভালোবাসে, মহিলা এমনিতে সুন্দরী, গান টান এক সময় নাকি করতো টরতো, শিখতো টুকটাক শিখতো, অবসরের লোক। তখন আমাকে বলল, ম্যানেজারবাবু আপনি যদি একটা ওর জন্য একটা হারমোনিয়াম কথা বলছিল, ওকে একটা হারমোনিয়াম যদি কিনতে চাই আপনি একটু হেল্প করতে পারবেন? আমি কি নিশ্চয়ই পারবো, আমি তো ইচ্ছে করে আরও। আমি কি হ্যাঁ, আমি আগরতলা থেকে নিয়ে আসবো। আমরা ভেবেছিলাম উদয়পুর থেকে নেবো, ওরা উদয়পুরটা তোদের কাছে। আমি কি না 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 আমার চেনাশোনা আছে। হ্যাঁ, তার জন্য আপনাকে বলছি, আপনাকে তো জানিয়ে চিনি, ওরা নাম জানে, জানতো আগে থেকেই, আপনি যদি ব্যবস্থা করে দেন। আমি বললাম ঠিক আছে, নিশ্চয়ই। আমি নিজে পরিশ্রম করে নিজের স্বার্থেই বলবো, এখান থেকে হারমোনিয়াম কিনে বাসের উপরে করে নিয়ে গেছি মহারানী। আচ্ছা, নিয়ে হারমোনিয়ামটা ওনার বাড়িতে ঢুকিয়েছি। আসলে আমি জানি এটা আমি ইউজ করবো। আসলে এটা স্বার্থ বলতে জনস্বার্থ, শিল্প স্বার্থ। হ্যাঁ, যাই শিল্প স্বার্থ, আসলে ব্যক্তি স্বার্থও আছে, ব্যক্তি স্বার্থও আছে। তো যাই হোক, তো সেখানে আমি ওটা দিয়ে নিশ্চয়ই আমি এনেছি। এটা তো অনেকটা আমারই আর কি। ওরা বলছে আপনার যখন খুশি আসবেন, আমার কোয়ার্টার আছে খালি, যখন খুশি গান করবেন ইত্যাদি ইত্যাদি। আমরা যদি কোনো সময় বাইরে যাই কাজে টাজে, তখনও আপনার চাবি থাকবে। তারপর সেখানে আমি বেশ শুরু করে দিলাম আর কি, যদিও কম দামের ছোটো হারমোনিয়াম, মানে হারমোনিয়াম। যাই হোক, আমার কাছে তখন অনেক। তো এর উল্টো দিকে ওদের একটু একটা গান টান বাচ্চাদের বা ওই মহিলা শিখলো টিকলো, যাই শিখো, কিন্তু আমি তো সেটা পাচ্ছি। ওই ওদের হারমোনিয়াম দিয়ে এটা শুরু করলাম। তারপরে যখন
আমি ট্রান্সফার হয়ে গেলাম সইল্যাংটা, বিশ্রী জায়গা তখনকার সময়। তখন ভাবলাম ওখানে এইভাবে তো আর ম্যানেজ করা যাবে না, এ নিয়েই যাবো হারমোনিয়াম। তখন নিয়ে গেলাম হারমোনিয়াম। নিয়ে গেলে তো হবে না, বাইরে ম্যাসেজে কিন্তু ম্যাসেজে থাকে, সেখানে গান বাজনার আড্ডা গিয়ে অন্যান্য আড্ডায় সব চারিদিক তখনকার সময়ের ইয়ে জায়গা গ্রাম, ওখানে আর গান বাজনা কি, সবাই বলতো কীর্তন করে। এটা মজার ঘটনা বলি, আমি কোয়ার্টারে বসে আমি গান করছিলাম একদিন, রাস্তা দিয়ে, রাস্তার পাশে কোয়ার্টার, রাস্তা দিয়ে লোক যাতায়াত করে। তো পরদিন বাজার যখন গেলাম, বাজার করতে আর কি, বাড়ির মানে মেসের বাজার, তখন বলাবলি করছে এই যে ম্যানেজার নতুন এসছে, উনি কিন্তু কীর্তন করেন। তখন বলছে যে কীর্তন শুনেছি কোন জায়গায় ওরা হয়েছে কীর্তন আসলে হয় না। না, আমি কালকে আমরা যখন বাড়ি যাচ্ছিলাম ওনার কোয়ার্টারের পাশ দিয়ে, তখন শুনেছি উনি কীর্তন করছেন, কি সুন্দর কীর্তন করছেন। আমি তখন রবীন্দ্রসঙ্গীত করছি বসে বসে, কিন্তু তো এই ছিল পরিবেশ। তারপর সেখান থেকে সেখানে গ্রুপ টুপ করলাম, কয়েকটা ছেলে, ক্লাবের ছেলে টেলেদের আনলাম, এদের দিয়ে সব ওই গীতিনাট্য টাট্য এগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো আস্তে আস্তে এরা ওই স্বাদটা পেল। আর আমার যে মেইটরা ছিল, দ্যাট ইজ মেস মেইট, এরা খুব ভালো ছিল, কারণ ওদেরও কিন্তু আমার প্রতি একটা আলাদা রেসপেক্ট ছিল গানের কারণে। আমি এই প্রশ্নটাই আসছিলাম যে গানের কারণে ভীষণ ভীষণ প্রিভিলেজ আমি পেয়েছি, সেই ম্যানেজমেন্টেরই হোক আর আমাদের স্টাফ কলিগরাই হোক, সবাই আমাকে চিনতো, আগে থেকে চিনতো, হ্যাঁ অন্য চোখে দেখতো না। শুধু একজন বলেছিল, হাসিও পায় এখন, বলেছিল যখন গিয়ে দেখলাম এই ব্যাংকে জয়েন করার সময় আপনি আছেন পান্নাদা, পরে বলছে অনেক বছর পরে, তখন পাড়ায় গিয়ে বললাম দুর্গাচমণি এই সঙ্গ গিয়ে নবোদয় সঙ্গে গিয়ে বলছে জানিস, ও নিজে আমাকে বলছে, আমি তখন পাড়ায় গিয়ে বললাম জানিস আমাদের ব্যাংকে, আমি যে ব্যাংকে জয়েন করেছি ব্যাংকে না কে আছে জানিস, পান্না হতো গান করে যেমন, পান্না হতো আছে তোদের ব্যাংকে, বাহ, তাহলে তো ওনাকে পেতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমাদের ক্লাবের প্রোগ্রাম নবোদয় সংঘ, আমি নামটা বলে দিচ্ছি। তো এইগুলো ওই যে যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন, কেন একলা বসে দুয়ার নিচে ভাবিও। কারণ আপনি তো এত গান করেছেন বিভিন্ন জায়গায়, আপনার ব্যক্তিগত পছন্দের অনেকগুলো থাকতে পারে। পছন্দ অনেক, এটা বলা মুশকিল। তো এই গানটা মানে গানটা আমারও ভালো লাগে, মানুষেরও ভালো লেগেছিল, অনেকগুলো গানই তো ভালো লেগেছে অনেকেরই এক এক সময়ে। এটা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, নিশ্চয়ই বুঝতে পারছো। একটা সময় খুব এই গানটা শুনতো, আমারও ভালোই লাগতো গে, ওটাই করি তাহলে। হ্যাঁ, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু, পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে, পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে, বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। গানের আগুন জ্বালা নয়ন তারা
দেখে দেখে চোখ আপন হারা, কার কাছে এলে অবাক নয়ন মেলে, শুধুই কাজল পরে বন্ধু। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে, পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। ভালো লেগেছে? দারুণ লেগেছে। শুধু ভালো বললে তো কম হয়ে যায়, একটু বললেই হবে, একটু বললেই এখন এতটুকুই। আচ্ছা, এই এখন গলার তো ইয়ে নেই না। যারা আমাদের রাজ্যে নতুন গান বাজনা করছেন, অন্যান্য শিল্পীদের গান করছেন, বা ধরুন নিজেরাও গান তৈরি করছেন, যারা নিজেরা গান তৈরি করছেন তাদের বিষয়ে আপনি কি বলবেন, বা আপনি কি নতুনদের গান শোনেন? আমি কিন্তু এর পক্ষেই খুব মানে একটা কথা, আমাদের সময়ে এখানকার সৃষ্ট গানদের, এখানকার সৃষ্টি যে গান নিজেদের লেখা, নিজেদের সুর, এবং এখানকার শিল্পীরাই পরিবেশন করবে, সেই ধরনের চিন্তাধারাটা তেমন ছিল না। হয়তো কেউ কেউ নিজে ঘরে বসে বসে দু একটা গান লিখেছেন, সুর করেছেন, করেননি তা না, সেটা ওদেরও চার দেয়ালে নিজেদের ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হঠাৎ যদি বন্ধু বান্ধব গেলে বলতো যে এই গানটা সুর করেছি, শুনতো, এতটুকুই। ওরাও শুনলে শুনতো, না শুনলে নাই। মানে নেকটা ছিল ওই গানের আর কি। মানে আমাদের একটা ধারণা ছিল আমরা পারবো না, আমরা পারবো না, এইগুলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে ধার করেই তুলতে হবে। বাংলা গান মানে পশ্চিমবাংলা, সত্যি কথা। আমি বাংলা গান নিয়ে বলছি, আমি কিন্তু বাইরে বলছি না। তারপর এখানে সেগুলো নিয়ে চর্চা হয়নি, আমরা সেই সুযোগটা তেমন পাইনি বলতে আমাদের এই বোধটাই জাগেনি, সত্যি কথা যেটা। আস্তে আস্তে শেষ দিকটাতে যখন পরে 90-90-এর দিকে এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনার মধ্যে এলো। এর মধ্যে সুবিমল ভট্টাচার্য লিখতেন, টিকতেন গান, একটু প্রচার ছিল, উনি গান লেখেন, কলকাতায় নাকি দু একজন গান টান ওনার করেছেন। এভাবে আস্তে আস্তে ব্যাপারটা আমাদের যারা গান বাজনা করি তাদের মধ্যে একটা আলোচিত ব্যাপার হয়ে দাঁড়ালো। তখন অনেকে চিন্তা ভাবনা করলো যে না, সেই আমরাও তো করতে পারি। সেই কারণে যে যাই হোক, আমি একটা সংস্থার সঙ্গে জড়িত হলাম। ওদের একটা মূল অবজেক্টিভই হচ্ছে নিজেদের গান সৃষ্টি, নিজেদের গান প্রচার। ওই লক্ষ্যকে মানে কেন্দ্র করেই আমাদের যত সব কাজ আমরা করছি। এখন কিন্তু মোটামুটিভাবে কাজ হচ্ছে। এখন জনপ্রিয়তাটা আসতে হয়তো আরো সময় লাগবে। যদি বলেন আপনার সুপ্রকাশ চাকির মতো গান করেছি ওনার সঙ্গে স্টেজে। সলিল চৌধুরীর সঙ্গে আমার খুব সখ্যতা ছিল, কিন্তু উনি ইভেন লাস্ট এখানে যখন আসতেন, সবসময় যে নিজের কাজে আসতেন না তা না, উনি গভর্নমেন্টের অনেক কাজে অ্যাডভাইজার নাকি ছিলেন, বোধহয় মাঝে মধ্যে এসে কোনো ব্যাপারে আসতেন, চুপচাপ চলে যেতেন, আমার সঙ্গে ফোন করে কথা বলতেন। তো যাই হোক, ওনার সঙ্গে আমার একটা খুব যোগাযোগ ছিল, খুব ভালো। আজকে পেয়েছি তোমাদের ভালো মানে লোকদের দেখে কথা বলতে ইচ্ছে করছে বলে এগুলো বলছি, আর কোথাও বলছি তেমন বলিনি। অনেক ইন্টারভিউ দিয়েছি, অনেক কাগজে, অনেকবারও কাগজে উঠেছে, অনেক বড় বড় লেখা উঠেছে আমাকে নিয়ে। তো যাই হোক, এই আর কি অবস্থা। তার কি বলো, সময় অনেক কথা তো বলেছি। আপনার কাছে শেষ একটা প্রশ্ন, যারা নতুন গান বাজনা করছে তাদেরকে তো আপনি উৎসাহিত করেন এবং ভালোবাসেন, বুঝতেই পারলাম। নিশ্চয়ই ওদের সঙ্গে আমি সময় কাটাই। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার সত্যি এদের খুব ভালো লাগে, কিছু কিছু ছেলে মেয়ে উঠে এসছে, আমাদের গর্বের কারণ হয়ে উঠেছে। ওরা সারা দেশ ওনাকে ওদের চেনে, এরকম 2-4 জন তো বেরিয়েছে। এটা কম কথা না, এটা ছোট্ট রাজ্য থেকে এই জায়গায় পৌঁছানো। সর্বশেষ যে আমাদের
কৃষ্ণকলি এর কথা সবাই জানে, নাম বলার। যে ও যেই জায়গায় পৌঁছেছে, যেই পরিশ্রম করে, নিশ্চয়ই পরিশ্রম করে, পরিশ্রম মানে আমি ওদের ওকে আমি আমার অন্তর থেকে আশীর্বাদ তো আমার কাজে আসবে না আমি করলে, কিন্তু স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা শতভাগের উপরে দিলাম আমি। বিশেষ করে যে জায়গায় ও পৌঁছেছে, অনেকে গেছে কিন্তু ওর জায়গায় অ্যাকচুয়ালি পৌঁছায়নি কেউ, টিকে থাকতে পারেনি, না না ওই জায়গায় যায়নি, ওই জায়গায় যায়নি। এটা আমি মনে হয়, দিস ইজ মাই অ্যাসেসমেন্ট। তো যাই হোক, ওইটা আর কি হচ্ছে, আমি তাদের বলি যে গান যেন আমরা গান শিখতাম, গান তুলতাম না। গান তোলা, গান শেখা টোটালি ডিফারেন্ট। এখনকার ছেলে মেয়েরা কী করে, গান তোলাতে ব্যস্ত হয়, কটা গান আমি তুললাম, কিন্তু শেখা, গান যে শেখা সেটা অন্য জিনিস। নিশ্চয়ই কৃষ্ণকলির মতো যারা করেছে তারা গান শিখেছে, তারপর গান তুলেছে। আমি বুঝাতে মানে পারলাম কিনা জানি না। তার মানে তোমাকে নিজে আগে তৈরি করতে হবে। গান তোলা সহজ, গান শেখা কঠিন। শেখা সারা জীবনেও শেষ হবে না। এখন যদি কোনোদিন আমাকে যখন জিজ্ঞেস করবে, আমি বলবো আপনার গুরুর নাম কি, সবাই কেমন জিজ্ঞেস করে আপনি কার কাছে গান শিখেছেন, আমি বললাম শ্রদ্ধেয় ত্রিপুরেশ দেববর্মন। তো এমন দিন না আসে যেদিন যদি তোমরা যখন এর পরের প্রজন্মের জিজ্ঞেস করবে তোমার গুরুর নাম কি, শ্রদ্ধেয় ইউটিউবজি, এটা যেন না হয়। কারণ ইউটিউবের কারণে শুধু ইউটিউব শুনে শুনে গান তোলা যায়, শেখা যায় না। তোলার সময় শোনো সহায়ক, এটা সহায়ক হতে পারে, এটা আমাদের যেমন ক্লাসে ছিল টেক্সট বুক আর রেফারেন্স বেশ কম আছে না, তুমি বুঝতে পেরেছো ঠিক ওই জিনিসটা আর কি। ওই যেন ইউটিউবমুখী, যেন আমি গুরুমুখী না হয়ে ইউটিউবমুখী বিদ্যা যেন গান না হয়, সেটা বলবো। আর সবাইকে আমি বলি যে সাকসেসের 3D কে আমি বিশ্বাস করি। ড্রিম, ডিটারমিনেশন, ডেডিকেশন, দিস 3D is the key to success. আর শর্টকাট কোনো হয় না সাকসেস, এর শর্টকাট কোনো হয় না। আপনার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। এটা আমি সবাইকে বলি, আমাদের জুনিয়রদের, শব্দটা হয়তো এভাবে বলি না, কিন্তু আমি নিজে এটা বলে নিজে নিজে আনন্দ পাই। দিস 3D, 3 ডাইমেনশনই বলো আর ওই 3D বলো, দিস হলো ডাইমেনশন। আপনি খুব ভালো থাকবেন। খুব ভালো লাগলো আসলে আপনার সঙ্গে কথা বলে। আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। আরেকটা বিশেষভাবে কামনা থাকবে ঈশ্বরের কাছে, আপনার কণ্ঠ যেন আপনি যতদিন আছেন ততদিন আপনাকে সাহায্য করে। এটাই আমি চাই, যেন যতদিন, এক বিখ্যাত শিল্পীর কথাই কোট করছি, যতদিন আমি কথা কইতে পারি ততদিন যেন গান করতে পারি, এটা আমার শেষ কথা। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আবারও তোমাকেও, তোমাদের সবাই টিমকে অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করে এসছো, আমার মতো একজন সাধারণ শিল্পী না, একটা মানুষের কাছে। তবে একটাই কথা তোমাকেও বলে ভালো লেগেছে, তোমাকে তো অবশ্যই, তুমি অনেক অনেক ছোট মানুষ, শিল্পী হওয়া যায়, বা শিল্পী হতে ভালো মানুষ না হলে ভালো শিল্পী হয় না, আমি বিশ্বাস করি। জানি না, এই বিশ্বাস নিয়ে তোমরাও চলবে, এটাই আমার বলার, আর কিছু না। ভালো মানুষ থেকো। তার এই বিশ্বাসকে পাথেয় করে যেন চলতে পারি, আশীর্বাদ করবেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আমাদের এই আলোচনায় বুঝতে পেরেছেন তাঁর স্মৃতিপটে ত্রিপুরা রাজ্যের বিগত দিনের গান বাজনা চর্চার যে পরিবর্তন বা প্রবাহ, সেটা আয়নার মতো জ্বলজ্বল করছে, এবং তিনি নিরন্তর এই প্রয়াস করছেন যেন এই ধারাবহটা চলতে থাকে আগামী দিনেও। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।